শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধুদের এবং আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছোট ছোট ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকে এই সময়টা ঘড়িতে টাইম হয়েছে সকাল 10টার মতো, আর আজকে এই সময়টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করতেছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগবে। বন্ধুরা, আজকে না ঘুমের থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলছি। সকালবেলায় ঘুম দিয়ে যখন উঠি তখন ঘড়িতে বাজে হলো সকাল 7:30টার মতো, আর উঠেই না দেখি চারিধারে একদম আলো। আর বেশ একটু অবাকই হয়ে গেছি, যে মানুষ সকাল 5:30 কিংবা 5টার সময় ঘুমের থেকে ওঠে, সেই মানুষ যদি একটু বেলা করে ওঠে, সেটা কিন্তু সত্যি একটা অবাক কাণ্ড। তবে তার কারণ কিন্তু শুধুমাত্র ঘুমের থেকে একটু আলসেমি করে উঠবো সেই কারণ না। কোনো রকম শরীর খারাপ ছাড়া কিন্তু আমি কোনোভাবেই একটু এপাশ ওপাশ হই না বা কাত হই না, যদি না গুরুতর একটু শরীর খারাপের মধ্যে পড়ি। তো সেরকমই একটু রাত্রেবেলায় না প্রচুর মাথা ব্যথা হয়েছিল, সাইনাসের জন্য প্রচুর ব্যথা, কি বলবো আর। কালকে দুপুরের থেকে আর কি শুরু হয়েছে। ওই রান্নাবাড়া করে একটু স্নানের মতো আর কি গা ধোয়া করছিলাম, তার মধ্যে একটু মাথায় জল নিয়েছিলাম, ব্যাস তাতেই কিন্তু সাইনাসে ধরে ফেলছে প্রচুর। একদম কি বলবো আর কি, এত মাথা ব্যথা যে বালিশের থেকে আর মাথা তুলতে পারি না, এত ব্যথা। তার মধ্যে তো এডিটের কাজ সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছিলো, তাই জন্য আর কি পারছি কালকে ভিডিও আপলোড দিতে, তা নাহলে কিন্তু একদম সম্ভব হতো না। তো যাই হোক, ওই সকালবেলা কিন্তু ওই কারণের জন্য আর কি রাতের বেলা না একদম ভালো মতো ঘুমাতে পারি না, প্রচুর মাথা ব্যথা ছিল। তো সকালে উঠে না শুধু একটু চাটা খেয়ে ওই সাইনাসের একটু ওষুধ খাইছি, মাথা ব্যথার ওষুধ। তারপরে একটু এই যে সকালের দিকে একটু পুজো টুজো দিয়ে ওই মুড়ি খাবারের সময় আর কি মেয়েরে একটু মুড়ি খাওয়াই দিয়েছি ওই স্কুলে যাওয়ার সময়। কিন্তু আমি এখনও পর্যন্ত খাই নাই, ভাবলাম যে রান্না বাড়াটা করে তারপরে খাবো। তো সেই সময় ওর সাথে এক মুঠো দু মুঠো করে একটু খাওয়া হয়ে যায় তো ওরে খাওয়ানোর সময়। তো সেই সময় একটু খাইয়েটা মুড়িটা, তারপরে একটা জ্বরের ওষুধ খাইছি, ব্যাস তারপরেই কিন্তু মাথা যন্ত্রণাটা কমছে। তো মাথা যন্ত্রণা কমার পরেই কাজ বাজ শুরু করছিলাম আর কি, নাহলে সকালের থেকে না একদম ঝিমুনি দিয়ে আর মাথাটা প্রচুর যেহেতু ব্যথা, একটু না পারতেছিলাম নিচে হতে, না পারতেছিলাম পাশ ঘুরতে, যেদিকেই ঘুরি সেদিকেই ঘোরায়, মানে কী যে অবস্থা আর বলা যায় না। আর পুরো বাঁ দিকে আর কি, মাথার বাঁ দিকে চোখ শুদ্ধ একটা কেমন যেন অবাস অবাস ভাব হয়ে গেছে, সাইনাসের ব্যথার জ্বালা। তো যাই হোক বন্ধুরা, এই যে ওষুধ টষুধ খেয়ে তো সংসারের কাজকর্ম শুরু করলাম। সকালবেলা ওই একটু স্নানের মতো করে নিয়েছি, তবে খুব হালকা পরিমাণে করছি, মাথায় একটুখানি জল দিছি। তারপরে এই জল টল নিয়ে একটু পরিষ্কার হয়ে নিয়েছে, পুজোটা আগে কমপ্লিট করলাম। তারপরে কিন্তু মাঝখানে ওই মেয়েরে রেডি করাই দিয়ে স্কুলেও পাঠিয়ে দিছি। তারপরে স্কুলে পাঠিয়ে দিয়ে আজকে একটু চিকেন রান্না হয়েছে। কদিন ধরে রাতে আর কি রান্না হচ্ছে না, আমি হাজব্যান্ডের সাথে একটু চেঁচামেচি করছি যে রাতের বেলা আর চিকেন রান্না করব না। বেশিরভাগই দিন আর কি রাতের বেলায় চিকেন নিয়ে আসে, তো রাতের বেলায় চিকেন খেয়ে না সত্যি কিন্তু খুব অসুবিধা হচ্ছে। একই তো চর্বি বাড়িয়ে যাচ্ছে দুজনারই, আমারও হাজব্যান্ডেরও। তারপর কিন্তু প্রচণ্ড পেটেরও অসুবিধা হয়, পায়খানা কনস্টিপেশনের অসুবিধা হয়। তো এইসব নানান রকম অসুবিধার দিক দিয়ে চিন্তা করে না আমি একরকম চেঁচামেচি বেশি করার জন্য না একটু রাতে বন্ধ দেশে চিকেনটা আনার, যার কারণে আর কি আজকে সকালবেলা একটু চিকেন রান্না করব। আর মেয়েও কদিন ধরে না খেয়ে না বেশ ওর একটু চিকেনের উপর আবার একটু আসক্ত হয়ে গেছে। আমার বাচ্চা মানুষ তো একটু চিকেন জাতীয় জিনিসগুলো বেশি ভালোবাসে ওরা খেতে, তো যার জন্য আর কি সকাল সকাল একটু চিকেন রান্না করে নিলাম। তো সকালবেলা ওই যে মাথা টাথা ব্যথার জন্য না কোনো কাজকর্ম করে উঠতে পারিনি,
যার কারণে সব কাজগুলো এই যে রান্না বাড়ার পরে রান্নাটা মোটামুটিভাবে কমপ্লিট করে নিছি। তারপরে কিন্তু এই যে ঘর-দুয়ার মোছামুছি সমস্ত কিছু এখন শেষ করব। মেয়ে না স্কুলে যখন গেছে বাবা হচ্ছে বাজারেতে একটু চপ, ফুলুরি এই সমস্ত জিনিস একটু কিনে আনে তো মুড়ি খাওয়ার জন্যে। তো বাবা আজকে কটা ফুলুরি কিনে আনছে। তো অল্প পরিমাণে খুবই। ও সবসময় একার পক্ষে আনা সম্ভবও না। যেহেতু এই সময়টা আমার হাসব্যান্ড বাজারে যায় না। এই সময়টা যেহেতু ও ঘুমায়, তো ওর পক্ষে যাওয়াটাও অসম্ভব ব্যাপার হয়ে ওঠে। তো ও বলল, "তুমি একটু ওই বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটু মুড়ি খাওয়ার জন্য ভাজা করে নাও।" আর মেয়ে তো স্কুল চলে গেছে। ওই বাবা যে আনছিল ফুলুরি খেয়ে। তো এইখান থেকে বাবার জন্য একটু ওই যে বাঁধাকপি আলুর যে তরকারি আর কি ভাজাটা করতেছি, এইখান থেকে বাবারে একটু দিয়ে দেবো। আর বাবার ভাগেরটা যেটা ছিল সেটা কিন্তু মেয়েটারে দিয়ে ওই মেয়েটারে খাওয়াইয়ে স্কুলে পাঠায় দিছি আর কি। তো সেই কারণে আমারও খাওয়া হবে, এদিকে হাসব্যান্ডের জন্য একটু করব আর তার সাথে বাবাও নেবে। তো এইভাবেই কিন্তু ওই যে সমস্ত কাজ করে এদিকে বাঁধাকপিটা ভাজাটাও হয়ে গেছে। তো তারপরে একটু দুজনে মিলে চা খেলাম আমি আর হাসব্যান্ড। তো চাটা খেয়ে এই যে আবার কাজবাজ শুরু করলাম। তার মাঝখানে একটু মুড়ি খাবারটাও খাওয়া হয়ে গেছে। তো মেয়েরে স্কুলে পাঠা দিয়ে না একরকম বলতে পারেন একটু ধীরে সুস্থে সমস্ত কাজগুলো করা যায়। আর বেশি একটু মনোযোগ দিতে পারি কাজের মধ্যে। আর সকালবেলায় যদি একটু ওই যে কাজ-টাজ করতে যাই না, একদিকে মেয়ের দিকে খেয়াল দিতে হয়, আরেকদিকে কাজ। এই করে না সব দিকে আর কি ঠিকঠাক করে নজরটা দেওয়া হয়ে ওঠে না। মাথার মধ্যে নানান রকম চিন্তা ঘরে যে কখন কাজগুলো শেষ করব। তো এই কারণেই আর কি আজকে একটু ধীরে সুস্থে কাজগুলো করব। তারপর শরীরটা অতটাও সুস্থ নাই। একটু ওই যে ওষুধগুলো খাওয়ার পরে না যেহেতু মাথাটা যন্ত্রণাটা কমছে ওষুধ খাওয়ার পরে, তাই শরীরটা কিন্তু একটু অসুস্থতার মধ্যেই আছে। যদিও ওষুধ খাইয়ে কমানি হইছে। তো যার কারণে আর কি একটু ধীরে সুস্থেই কাজগুলো করতেছিলাম। তো ওই যে মুড়ি-টুড়ি খেয়ে হাসব্যান্ডেরও মুড়ি দিয়ে ও খাওয়া-দাওয়া করে বেরোয় গেছে ওর কাজে। আর এদিকে আমি এই যে আমার কাজ নিয়ে বসে পড়লাম। কয়েকটা ওই যে থালা-বাসন সব সকালের বাসনপত্র সব পড়েছিল বাসি থালা-বাসন। তারপরে কয়েকটা জিনিসপত্র আজকে একটু ঘর ঝাড় দিয়ে না নোংরা জিনিসগুলো এই যে ঝুড়ি তারপরে ২টো ৩টে বোতল এগুলো বার করছি। এদিকে মেয়েও জল খায় মাঝে মাঝে ২টো ১টা বোতল স্কুলেও নিয়ে যায়। তো সেই বোতলগুলো না একটু বালি দিয়ে আর যে সাবান দিয়ে বাসন মাজি সেই সাবান দিয়ে ভালো করে একটু ঝাঁকায় নিছি, তার মধ্যে একটু জল দিছি, ব্যাস এতে না অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর এখন না ওই যে বোতল পরিষ্কার করার যে ব্রাশটা খুঁজে পাই নাই, যার কারণবশত আর কি এরকমভাবে পরিষ্কার করতে হচ্ছে বোতলগুলো। আর বন্ধুরা আমার যতই শরীর খারাপ থাকুক না, যদি আমি একটু কাজে লাগিয়ে পড়ি না, তো সমস্ত কাজ একটু গুছায় না করলে না হয় না। এই যে যেমন বাসনপত্র ধুতেইছি তার সাথে যে ঘর ঝাড় দিতে যেয়ে এত নোংরা এই যে ঝুড়ি-টুড়িগুলো হাতের সামনে পড়ে গেছে। তো ভাবলাম ওই একই কারণ যে রান্না-বাড়াও কমপ্লিট হয়ে গেছে, হাতে অনেকটা সময়ই আছে। তো তার জন্য আর কি ঝুড়ি-টুড়িগুলো আজকে সব বার করে নিয়েছি। এই যে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পড়ে আছে। এগুলো কিন্তু সবই ধুলো নোংরা পড়ে গেছে। বেশ অনেকদিন আর কি খাটের তলার দিক দিয়ে একটু দূরে আর কি অনেক কোণের মধ্যে ঢোকানো ছিল। তো খাটের তলাটা আজকে একটু ভালোভাবে না ঝাড় দিয়ে পরিষ্কার করছি। যার কারণে আর কি ওই ঝুড়িগুলো বের করলাম। আর ভাবলাম দেখি ওইগুলো আবার কোনো কাজে লাগানো যায় কিনা। এতদিন ধরে পড়েছিল শুধুই কৌটো, বাটি, হাবি-জাবি নোংরা-টোংরা আর কি পড়েছিল। তো সেইগুলোই বার করে নিলাম। আর এদিকে বন্ধুরা সকালবেলায় না আমার বাড়ি থেকে মানে ওই বাড়ি থেকে মা ফোন করে না আলা হয়ে গেছে। কতবার ফোন করছে ফোনে পায় নাই কাউরে। তো মা মনে একটু চিন্তা তো হবেই। আর মা কেন যেকোনো মানুষই ফোনে কিন্তু ৩-৪ বার রিং করার পরেই যদি কেউ ফোন না ধরে একটু কিন্তু চিন্তার মধ্যে পড়েই যায় যেকোনো মানুষ। তো যার কারণে আর কি মা ফোন করে যখন লাস্ট বার আর কি ফোন করছে, তো যখন ঘুমের থেকে উঠছি তখনই তুলতে পারছি। তো তখনই মা ফোন করেই আর কি নানান রকম বকাবকি। তো তার মধ্যে যখন শুনছি যে আমার শরীর খারাপ তো বলল, "তুই চলে আয় তাহলে।"
এবার এমনই অবস্থা, এদিকে সংসারের কাজও এত পড়ে রয়েছে, আর যাবো বলেই তো যাওয়া হয় না। মেয়ের পড়াশোনা করতে হবে, নানান দিকে সমস্যা হয়ে যাবে। বেশি করে হচ্ছে মেয়ের জন্যে কোথাও আর বেরোনো হয় না ওর কথা চিন্তা করে। তো মা বলল, "তাহলে তুই চলে আয় ননারে নিয়ে, একটা দিন থেকে একটু সুস্থ হলে চলে যাবি।" তো এই সময়টা আর কি, কি বলবো, মার কথা আর কি খুব মনে পড়ে যে মা যদি কাছে থাকতো তাহলে এই কষ্টটা হয়তো আজকের দিনে আমার করতে হতো না। তো যাই হোক, এইদিকে যে মারে আসতে বলবো তারও উপায় নেই, কারণ আমাদের ঘর হচ্ছে একটা ঘর, আর যদিও আসে না খুবই কষ্টের মধ্যে থাকতে হয়। এবার সবসময় তো আর না বলা যায় না, আর সবসময় মার উম, জিনিসপত্র নিয়ে আসে, বা ওই যে মেয়ে আবদার করে, "দিদা তুমি আসো, দিদা তুমি আসো।" এবার ও হয়তো বাচ্চা মানুষ অতটা বুঝতে পারে না অসুবিধাগুলো কী হয়, ও তো আনন্দ করবে সেটাই আসল ওর। তো মাও বোঝে যে অসুবিধা হয়, কিন্তু মারে যদি বলি না, "মা আসো" বা কিছু, কবে আসবে, তো বলবে, "তোদেরই অসুবিধা হবে, তো কী করতে যাব।" আসলে একটা ঘরের মধ্যে আমরা থাকি আর কি, আমি হাজব্যান্ড মেয়ে, একটা ঘর নিয়েই আমাদের যাওয়া আসা। তার মধ্যে আলাদা করে একটা কিচেন, আর পাশের রুমে বাবা মা থাকে। আর উপরে 2টা রুম আছে, একটা রুমে তালা দেওয়া আছে, আর একটা রুম খালি আছে। ওই খালি রুমটা আবার যত বাক্স প্যাটারা, ওই টোপলা টুপলি, তারপরে ফ্যান ট্যান, তারপরে ওই যে বর্ষার সময় যে জামা কাপড়গুলো হয় সেগুলো মেলা হয়। আর উপরে ফ্যান বা আলোর কোনো ব্যবস্থা নাই, কারেন্টের সেরকম কোনো সুযোগ সুবিধা নাই উপরটা, সেই জন্য আর কি অসুবিধা হয়ে যায় ঘুমানো, বা একটা মানুষজন আসলে না ভীষণই অসুবিধা হয়। যার কারণে আর কি মারে যদিও আসতে বলি না, তো মাও আসতে চায় না। আবার দু এক সময় চলেও আসে, অনেক ধৈর্যের ফল পরে আর কি, যে কতদিন আর না এসে থাকবে। আমরা যখন একটু দেরি হয়ে যায় যেতে, যে মা যাওয়ার কথা বলে যাই না, তখন কিন্তু মা চলে আসে, বেশি করে আমার মেয়ের জন্যে। মেয়ে আবদার করে, তারপর মারও হয়তো মন খারাপ হয়, যার জন্য চলে আসে। তো যাই হোক, এত অসুবিধার মধ্যে আর কি থাকতে হয়, যে কারণে আর কি ভীষণই একটা অসুবিধার মধ্যে, না পারি এদিকে কিছু করতে, না পারি ওইদিকেও যেতে। ওইদিকে মা বলে, "তাহলে কী করবি?" কল্যাণ মানে আমার হাজব্যান্ডকে বলে যে ও যদি বলতো যে এইখানে এসে থাকবে, তাহলে কিন্তু থাকতে পারতো, অসুবিধা হতো না। এবার আমিও ভাবি সমাজের মুখ দিকে চেয়ে, যে একটা মেয়ে হয়ে জামাই হয়ে বাবার বাড়ি যে থাকবো, আবার এইখানেও মা বাবা আছে, বা এইখানে সমাজে কী বলবে, বা ওইখানে সমাজে কী বলবে, যে মেয়ে বিয়ে দিচ্ছে, মেয়ে পড়াশোনা করাইছে, পড়াশোনা করে আজকে এই হাল, মেয়ে বাবার বাড়ি এসে উঠে পড়ছে। তো নানান রকম একটা সমস্যা আর কি, মাথার মধ্যে নানান রকম চিন্তা না সবসময় ঘুরতে থাকে। তো ভীষণ একটা সমস্যার মধ্যে আছি, জানেন তো। কী বলবো আর কি, আস্তে আস্তে আপনাদের সাথে না সবই শেয়ার করব, যে কতটা অসুবিধার মধ্যে থাকতে হয়, আর কতটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা তো সব কিছু জানতে পারেন না, যতটা পারি লুকাই চোরাই আর কি শেয়ার করা হয়। অনেক কিছু যেগুলো ব্যক্তিগত অনেক কিছু থাকে, যেগুলো শেয়ার করা হয় না। আবার অনেক অনেক সময় আছে ব্যক্তিগত জিনিসগুলো শেয়ার করতে বাধ্য হয়ে যাই। আমাদের ঘরের উপরে যে ঘর আছে, একটা ঘরে তালা দেওয়া হলো, সেই ঘরটা হলো একটা জেঠুর ছিল, মানে আমার বাবার শ্বশুরের দাদা ছিল, একটা দাদা। তো কদিন আগে না ওনার ঘর হয়ে গেছে এই সাইডেই, আমাদের রাস্তার সাইডে। তো সেই ঘরে চলে গেছে। এবার জেঠু বলে কি, ওর অনেক খাতাপত্র থাকে আর কি, একটু ওই যে কোর্ট কাছারি করে, তো একটু ওই যে মানুষের উপকার করে আর কি, নানান রকম কাজে যাদের সাহায্যের প্রয়োজন হয় তাদের সাহায্য করে আর কি, ওই কোর্ট কাছারি করে। তো এই ব্যাপারে খাতাপত্র একটু, ফাইলপত্র একটু বেশিই আছে জেঠু। তো সেই ফাইলপত্রগুলো নাকি এই ঘরে আছে, তো যার জন্য আর কি চাবি দিয়ে রাখে। তো জেঠু এমনি যখন এই বাড়ি থাকতো না, জেঠু কিন্তু উপরের ঘরে না কোনো সময় চাবি দিত না। ওইদিকে আসা যাওয়া করতো, শহরের দিকে যেত, বর্ধমান শহরের দিকে যেখানে কোর্ট আছে, মানে টাউনের দিকে গেলেও না, কোথাও বেড়াতে গেলেও না কোনো সময় চাবি দিত না। আর চাবি দিলেও সবসময় বলে যেত যে এইখানে চাবি আছে। আর এখন এমনই ব্যবহার করে না, ঘরটা যেইমাত্র হয়ে গেছে ঘরে চলে গেছে, তো এখন এইখানে এই ঘরটা চাবি দিয়ে দিছে। বলে কি, আমার খাতাপত্র আছে, অনেক জিনিসপত্র আছে, তো চাবি দিয়ে মানে রাখতে বাধ্য হয়েছে, হয়তো অন্য কারোর বুদ্ধিতে। আসলে জেঠুর এক মেয়ে আছে, তো মানে বিয়ে হয়ে গেছে মেয়ের, কিন্তু সেই মেয়ের আর কি বুদ্ধিতে এইগুলো হয়। এবার জানি না আমার বলাটা ঠিক হবে কিনা, এবার কার বুদ্ধিতে কী হচ্ছে। তবে আমার যেটা সন্দেহ আর কি, আমাদের সবারই একটা মনে সন্দেহ, যে ওই মেয়েই বারণ করছে। এখানে না কদিন আগে ওই মেয়ে একদিন বেড়াতে এসে, মানে ওই দিদি একদিন বেড়াতে এসে আমাদের বাড়িতে এসে অনেক রকম অনেক কথা বলে, যার কারণে আমরা বুঝতে পারি যে ওই বারণ করেছে হয়তো, যার জন্য জেঠু ওই উপরের ঘরটা চাবি দিয়ে রাখি দিয়েছে। বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে তো অনেক কাজকর্ম আমি করে ফেললাম। এবার এই টপিক যদি আপনাদের সাথে আলোচনা করতে যাই না, আমার ভিডিওর টপিক আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, যে কী কী করলাম আজকে সারা দিনটা। তো বন্ধুরা, এই ব্যাপারগুলো না আর একটা দিন শেয়ার করব। তো
তো এই যে বিকেলবেলা তো মেয়ে ওই যে স্কুল দিয়ে আসার পরে আর কি বায়না করছিল, মা আমার একটু পায়েস করে দেবে। কদিন ধরে বায়না করতেছিল, তো ওর জন্য একটু পায়েস করলাম। তো ওই যে স্কুল থেকে আসার পরে এই যে ফোন নিয়ে হাতে একটু ওই যে পায়েস খাচ্ছে, তার সাথে আমি আর এদিকে হাজব্যান্ডও এসে পড়ছে ঘরে। তো তিনজনে মিলে একটু বসে বসে এখানে পায়েস খাচ্ছি, আর ওইদিকে বাবা মারে দিয়ে এসি একটু বাটিতে করে। তারপরে এই যে সোনামনারে একটু খাওয়ানোর চেষ্টা করলাম, দেখি পায়েস খায় নাকি। ওরা কিন্তু একদমই ছয় নেই। ওরা বেশি পছন্দ করে শাক খাইতে, যে কোনো শাক, গাছের পাতা, এই সমস্ত কিন্তু ওদের বেশি ভালো লাগে আর কি, ওদের ফেভারিট খাবার। তারপরে এই যে বিকেলের দিকে হাজব্যান্ড বাজারে যে দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে এসে, আমার জন্য একটা, মেয়ের জন্য একটা। ওই একই আবদার, বাবা আমার জন্য বাজার দিয়ে আইসক্রিম আনবে, তো যার কারণে আর কি একটা আনবে, একটা কিন্তু আবার প্রেস্টিজে লাগে, যার জন্য আবার দুটো কিনে নিয়ে আসে। তারপরে এই যে সন্ধ্যাবেলা একটু না বাইরে বেরোয়ছিলাম, মেয়ে খেলতে বেরোইতে একটু বিকেলের দিকে, মানে ননারে ডাকতে বেরোইছি, তার সাথে সাথে একটু নিজেরও প্রাকৃতিক দৃশ্য একটু দেখা হয়ে গেল। আর হাতে যেহেতু ফোন থাকে, তো সঙ্গে সঙ্গে একটু ক্যাপচার করলাম। এত সুন্দর ভালো লাগতেছিল না সন্ধেবেলার এই যে আকাশটা, একদম একটু সন্ধে হয় নাই, আবার আলোটাও পুরোপুরি মানে অন্ধকার হয় না, ঠিক সেই টাইমটা এত সুন্দর লাগতেছিল ভিউজটা, যার কারণে আর কি তুলে নিলাম সঙ্গে সঙ্গে, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। বন্ধুরা, এর সাথে সাথে আজকের ভিডিওটা না এখানেই শেষ করব। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগছে। আপনাদের সাথে আবার দেখাবে আগামী